প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পলাশীর ফলাফল এবং বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল। কারণ আমরা যদি পলাশীর দিকে তাকাই এবং বক্সারের যুদ্ধের দিকে তাকাই, দুটি যুদ্ধই আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল। কারণ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে এই যুদ্ধের জয়ের মধ্য দিয়ে সেখানে একটা ভিত্তিভূমি তৈরি করতে সক্ষম হয়, এটা আমরা জানি। পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে 1764 সালে বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার মধ্য দিয়ে মীর কাসিম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ের মধ্য দিয়ে কোম্পানি দিওয়ানি লাভ করে। দিওয়ানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যিনি দেওয়ান, তার থেকে আসছে দেওয়ানি। দেওয়ানি শব্দের অর্থ হলো খাজনা বা রাজস্ব, ভূমি রাজস্ব। তখন তো আর অন্য রাজস্বের ওইভাবে ছিল না, ভূমি রাজস্ব দেওয়ান হিসাবে করা হতো, আর শুল্ক সেটা আলাদা সেক্টর ছিল। তো ভূমি রাজস্বটার দায়িত্ব কোনো না কোনোভাবে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নেয়। এটি খুবই তাৎপর্যপূর্ণ একটি ব্যাপার। এই দিওয়ানি লাভের মধ্য দিয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসনের যে ভিত্তি, এটা কিন্তু স্থাপিত হয়। তারা রাজনৈতিকভাবে পাশাপাশি অর্থনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, আমরা দেখব দ্বৈত শাসনের মধ্য দিয়ে। কিন্তু আগে জেনে নেওয়া দরকার যে দিওয়ানি শাসনটা কি আসলে। আমরা যদি বলি যে দিওয়ানি হলো ভূমি রাজস্ব গ্রহণের এক ধরনের চুক্তি। সেই চুক্তিটা কিভাবে গ্রহণ করলো? বলল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সেন্ট্রাল যে সম্রাট ছিলেন, মুঘল সম্রাট, তাকে দিবেন 26 লক্ষ টাকা বাৎসরিক, এবং যিনি নবাব নাজিমুদ্দৌলা, তাকে দিবেন 56 লক্ষ টাকা। তারা এই যাবতীয় ব্যয়ভার বহন করবে, এর অতিরিক্ত যে টাকাটা আদায় করবে সেটা কোম্পানির থেকে যাবে। এখন যেটি হলো যে এই 1765 সালে দেওয়ানি লাভের মধ্য দিয়ে তারা কিন্তু একচাটিয়াভাবে নিজেদের আধিপত্যকে ব্যাপকভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এদিকে বাংলার নবাব ও মুঘল বাদশাহ, যেটাকে আমরা সম্রাট বলছি, কোম্পানির হাতে পরাজিত হওয়ার পর তাদের রাজনৈতিক বন্দোবস্ত স্থাপনের দায়িত্ব ক্লাইভকে দেওয়া হয়। এটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয়, কেননা তখন সম্রাটের যিনি সম্রাট ছিলেন এবং নবাব ছিলেন, তারা কিন্তু ক্রমাগতভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছিল, এবং এই লর্ড ক্লাইভের যে চুক্তি ছিল সেই চুক্তিতে আবদ্ধ হয়ে তারা আরও নিষ্ক্রিয় হয়ে ওঠে। এবং শেতাব রায় ও রেজা খানের কথা আমরা জানি। এই দুজনকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা খাজনা আদায়ের দায়িত্ব দেওয়া হয়। কত সালে বলতে হবে? 1765 সালে। যদি আমাদের প্রশ্ন আসে যে কত সালে দেওয়ানি লাভ করে কোম্পানি, 1765 সালে। বলেছিলাম যে 53 লাখ টাকা দিবে হলো কাকে? নাজিমুদ্দৌলাকে, অর্থাৎ সম্রাট নবাবকে, তার শাসন পরিচালনার জন্য। আর 26 লক্ষ টাকা দিবে কাকে? এই সম্রাটকে। এখন কথা হলো, এই দিওয়ানি লাভের মধ্য দিয়ে কি দায়িত্বটা তারা পেল? পুলিশ ও বেসামরিক দায়িত্বভার পেলেন নবাব, এবং কোম্পানি পেল শুধু খাজনা আদায়ের দায়িত্ব, অর্থাৎ রাজস্ব আদায়ের দায়িত্ব। কিন্তু কোম্পানি কিন্তু সরাসরি রাজস্ব আদায় করেনি। এখানে দুজন প্রতিনিধিকে তারা স্থাপন করেছে বাংলা, বিহার, উড়িষ্যাতে। এখন একটা বিষয়, এর মধ্য দিয়ে কি হলো? এর মধ্য দিয়ে মূলত
যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা আসলে বেতনভুক্ত হয়ে গেল। পাশাপাশি নবাব এবং সম্রাটের যে দায়িত্ব, তাদের যে ক্ষমতা, সেটা নিষ্ক্রিয় হয়ে মূলত তারাই কিন্তু বেতনভোগী হয়ে ওঠে এই দিওয়ানি লাভের মধ্য দিয়ে। এটি খুবই মর্মান্তিক একটি ব্যাপার ছিল, যা পরবর্তীতে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও বেশি সাম্রাজ্যবাদী হতে এবং রাজনৈতিকভাবে এস্টাবলিশড হতে সহায়তা করেছে। এখন আমরা দেখব আসলে দেওয়ানি লাভের গুরুত্বটা কী ছিল। এটা কিন্তু চারটেখানি কথা নয়, বলে যে অর্থনৈতিক গুরুত্বটা কী ছিল, অর্থনৈতিক বিজয়। বলা হয় কোম্পানি তারা দস্তকের নানা রকমের অপব্যবহার করেছে, এখন বৈধভাবে তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার বিনিময়ে এই অর্থনৈতিক বিজয়টা লাভ করলো। কারণ এদিকে দেওয়ানি লাভের ফলে তার আগে কোম্পানি দেউলিয়ত্ব ঘোষণা করে প্রায়, কেন তাদের অর্থ এত কম পরিমাণে ছিল যে দেউলিয়া হয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য ছিল। কিন্তু দেওয়ানি লাভের ফলে তারা এত পরিমাণ রাজস্ব আদায় করতে থাকলো যে নবাবকে এবং সম্রাটকে 53 লক্ষ টাকা এবং 26 লক্ষ টাকা দেওয়ার পরেও বাৎসরিক তাদের উদ্বৃত্তই ছিল, নিট আয় ছিল 12 কোটি টাকা। এটি ভাবা যায়? এবং এই টাকাগুলো কিন্তু পরবর্তীতে পাচার হতে থাকে। এটা কিন্তু 65 এবং 66 সালের রাজস্বের হিসাব থেকে এই কথাটা বলছি। ফলে এটি কিন্তু তাদের এক ধরনের অর্থনৈতিক বিজয় সাধিত হলো। আর একটি কথা বলা যায় যে বাণিজ্যিক পুঁজি সংগ্রহ। বলা হয় যে ইউরোপ থেকে, অর্থাৎ ব্রিটেন থেকে তারা কিন্তু নানা রকমের পুঁজি সংগ্রহ করে এখানে বাণিজ্য করত। কিন্তু তারা এই দিওয়ানি লাভের ফলে এত বেশি শক্তিশালী হয়ে ওঠে, তাদের অর্থনৈতিক তারা ফুলে ফেপে ওঠে অর্থনৈতিকভাবে, যে এখানে তারা আর ইউরোপ থেকে তাদেরকে অর্থ আনতে হলো না, এখানকার উদ্বৃত্ত দিয়েই তারা এখানকার বাণিজ্য করতে থাকলো। এবং এত পরিমাণে ফুলে ফেপে উঠেছিল, বলা হয়ে থাকে যে তারা ইংল্যান্ডকে, অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনকে তারা কিন্তু নির্মাণ করেছে এখানকার অর্থ দিয়ে। ফলে বাণিজ্যিকভাবেও তারা এই বাণিজ্যিক পুঁজি সংগ্রহে তাদেরকে কোনো সমস্যা ভোগ করতে হয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বলতেই হয়, বাণিজ্যিক অবাধ সুযোগ লাভ। সেটি হলো এখানে তারা শুল্কহীন বাণিজ্য করতে থাকলো, আবার রাজস্ব তো নিচ্ছেই। ফলে কোম্পানির অর্থের লোভ কিন্তু দিন দিন বেড়ে যেতে থাকে এবং এখানকার বলা হয় যে এখানকার যারা কর্মকর্তা ছিল তারাও কিন্তু বাণিজ্য করতে থাকে, এত পরিমাণ লাভবান হতে থাকলো। এটি একটা ভয়াবহ ব্যাপার ছিল। অর্থাৎ রাজস্ব তারা গ্রহণ করছে, আবার বাণিজ্যও করছে। অর্থাৎ বাণিজ্যিক একচাটিয়ত্ব, এখানকার স্থানীয় যে বাণিজ্য যারা করত, ব্যবসায়ী ছিল, তাদের কিন্তু ধস নেমে যায় এবং পতনে একটা অন্যতম ভূমিকা পালন করে। রাজনৈতিক বিজয়, এটি ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিক বিজয়ের সাথে সাথে রাজনৈতিক বিজয়টা কিভাবে হলো সেটি আমরা বলবো। কিছুটা আগে আলোচনা করেছিলাম, সংক্ষিপ্তভাবে বলেছি। রাজনৈতিক বিজয়টা কিভাবে হলো, তারা আলটিমেটলি নবাব এবং সম্রাটকে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে তারা তাদেরকে বেতনভোগী করে তোলে। ফলে এখানকার যে স্থানীয় যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু ভেঙে পড়ে, কেননা তারা টাকার উপরে যখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা তাদের যে শাসনতান্ত্রিক ব্যাপারটা তারা কিন্তু এখানে ভয়াবহভাবে চালিয়েছে। ফলে এই অর্থে বলা যেতে পারে পরবর্তীতে নবাবকে নামমাত্র সিংহাসনে বসিয়ে কোম্পানি সব ক্ষমতা অধিকার করে নেয়। অর্থ পাচার এটা আলাদা একটা পয়েন্ট হতে পারে। সেটা কীরকম, যে এখানকার অর্থ পাচার করে তারা ইংল্যান্ডকে
নির্মাণ করেছে, তৈরি করেছে। আর এখানে আসলে নিষ্পেষিত, অর্থাৎ বলা যেতে পারে যে লন্ডন নগরী বাংলায় একসময় বলা যেতে পারে লন্ডন নগরীর মতো ছিল, কিন্তু লন্ডন নগরী নির্মাণের মধ্য দিয়ে বাংলা ক্রমাগতভাবে নিঃশেষিত হতে থাকে। এটি খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আর ইংরেজ শাসনের সূত্রপাত, এই যে অর্থনৈতিকভাবে তাদের বিজয়, বাণিজ্যিক বিজয়, রাজনৈতিক বিজয়, অর্থ পাচারের যে ঘটনাগুলো, এই সামগ্রিকতা তাদেরকে আসলে এখানে ইংরেজ শাসনের সূত্রপাতে একটি বড় ভূমিকা পালন করে। অর্থাৎ বলা যেতে পারে দিওয়ানি শুধু নির্দিষ্ট কোনো একটা চুক্তি নয়, এই চুক্তি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিভূমি প্রতিষ্ঠার একটা বড় ইঙ্গিত মাত্র এটি বলা যেতে পারে। কেননা তারা উড়ে এসে জুড়ে বসে যেভাবে তাদের আধিপত্য বিস্তার করেছে, আমাদের স্থানীয় শাসন ব্যবস্থা যেভাবে ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে, বলা যায় যে ব্রিটিশ ঔপনিবেশায়ন কিভাবে এখানে এস্টাবলিশড হলো, তার পিছনে প্রধান এবং অন্যতম কারণ হিসাবে দিওয়ানিকে আমরা ধরতেই পারি। এখন আরেকটা বিষয় নিয়ে আমরা এখন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন। এই দ্বৈত শাসনকে আমরা কি বলছি? ডুয়েল গভর্নমেন্ট। এখন একটা বিষয় যে দ্বৈত শাসন কি বলে, দুইটা শাসন কি ধরনের সেটা বলে যে কোম্পানি পেল দিওয়ানি এবং দিওয়ানি লাভ এবং দেশ রক্ষার যে ব্যবস্থা সেটি পেল কোম্পানি, নিয়ে নিল, আর স্থানীয় শাসকদের দিল শাসন ও বিচারের ভার। কিন্তু আলটিমেটলি শাসন এবং বিচারের ভার তারা নিল না, কারণ যদি তারা শাসন করতে যেত, বিচার করতে যেত, তাহলে স্থানীয়দের সঙ্গে তাদের একটা সংঘর্ষ বাঁধার বড় রকমের ঝুঁকি ছিল, যে কারণে তারা কিন্তু এই বিচার এবং শাসনভারটা নেয়নি। তারা নিয়েছে রাজস্ব আদায়ের ক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা। বলেছে যে কেউ চারদিকে থেকে যদি আক্রমণ করে তাহলে তারা সৈন্যবাহিনী দেবে। অর্থাৎ কোম্পানি পেল ক্ষমতা, কোম্পানি পেল শাসনহীন ক্ষমতা, আর নবাব পেল ক্ষমতাহীন শাসন। এটি ছিল ডুয়েল শাসনের মূল মন্ত্র। প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার সাথে সাথে তারা কিন্তু আরেকটি কাজ করেছে, তারা সৈন্য সামন্ত সংগ্রহ করতে শুরু করেছে। এটি আসলে কোনো ভালো লক্ষণ ছিল না। সৈন্য সামন্ত সংগ্রহ করতে শুরু করা মানে হলো তারা স্থানীয় যে দুর্বৃত্তায়ন বলতে যে বিশৃঙ্খলা, সেটিকে তারা নিয়ন্ত্রণ করতে চাইল, নিজেদের হাতে সমস্ত কিছু করায়ত্ত করতে চাইল। এটাতে দুইটা বিষয় ঘটেছিল। এদের উদ্দেশ্য ছিল দেশীয় শাসকদের অকার্যকর করে তাদের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি করা। অর্থাৎ বিচার যখনই করতে যাবে, শাসন যখনই করতে যাবে, পরিচালনা যখনই করতে যাবে, তখন স্থানীয়দের রোষের মুখে পড়তে হবে। কেননা দিওয়ানিতে তারাই কিন্তু ফিক্সড করে দিচ্ছে কত টাকা নেবে। যদি টাকা বেশি নেয় তখন তারা নানা রকমের করবে, প্রতিরোধ করতে চাইবে, তখন তাদের বিচারের সম্মুখীন করতে হবে। ফলে এই যে জনরোষ, এটা সৃষ্টি করাই আসলে তাদের ইংরেজদের এক ধরনের পায়তারা ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। আর দ্বিতীয়ত যেটা ছিল, কোম্পানির শাসনের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং সুকৌশলে বাংলার রাজনৈতিক আধিপত্য। বলছে তাহলে কি হলে যে স্থানীয় যে শাসকরা ছিল তারা এগুলো বিচার করবে, কিন্তু নিতে হবে ইংরেজদের কাছ থেকে এই অনুমতি। কেননা সমস্ত দায়িত্বই কিন্তু তারা এক প্রকারে পেল, কিন্তু দায়িত্বটাকে ডাইভার্ট করে দিল, সিদ্ধান্ত কিন্তু তারাই নেয়। অর্থাৎ
যে স্থানীয়দের প্রতি যখন জনরোষ তৈরি হবে শাসকদের প্রতি, তখন তারা চাইবে যে ইংরেজরা সরাসরি ক্ষমতাটা নিয়ে নিক। এটি লর্ড ক্লাইভের এক ধরনের কূটচাল ছিল। এটা ভয়াবহ ব্যাপার। এ কারণে স্থানীয়ভাবে কিন্তু নানা রকমের জনরোষ তৈরি হয়েছে। সেই বলবো কি বলবো, যে তার ফাঁক দিয়ে যে বিষ ঢুকে পড়ে, সেই বিষ বৃক্ষ হিসেবে দাঁড়িয়ে যায় এই দ্বৈত শাসনের যে বিষ বৃক্ষ, সেটি দাঁড়িয়ে যায় এবং ইংরেজরা তার ফল চমৎকারভাবে ভোগ করতে থাকে। আর একটা বিষয় বলতে হবে যে এই দ্বৈত শাসনের ফলে এবং দেওয়ানি লাভের ফলে একটা ঘটনা ঘটল। সেটি হলো, এরা যখন ব্যাপকভাবে এখানে স্থানীয়দের উপরে অত্যাচার করা শুরু করলো, সেই অত্যাচারিত জনগণের ভিতরে এক ধরনের খাদ্যাভাব তৈরি হলো। তারা কর্মহীন হয়ে পড়ল। একচাটিয়া যে বাণিজ্য করছিল, যে স্থানীয় ব্যবসায়ীরা ছিল, সেই ব্যবসায়ীরাও কিন্তু প্রতিনিয়ত তারা সমস্যার সম্মুখীন হতে শুরু করলো। ফলে এই আবার আরেকটা প্রাকৃতিক দুইটি কারণ বলা হয়, একটি মনুষ্য সৃষ্ট আর একটা হলো প্রাকৃতিক কারণ। এই প্রাকৃতিক কারণ যতটা ছিল গৌণ, মনুষ্য কারণ ততটাই ছিল মুখ্য। যেটা মেকলে বলছে, এরূপ নিষ্ঠুর শোষণ ও নিপীড়ন বাংলার মানুষ আর কোনোদিন দেখেনি। অর্থাৎ এই নিষ্ঠুর নিপীড়ন এবং শোষণের মধ্য দিয়ে এখানে দুর্ভিক্ষ অনিবার্য হয়ে ওঠে। এটি ভুলে গেলে চলবে না, কারণ এখানে 1/3 মানুষ মারা যায়। বলা হয় যে প্রায় 1 কোটি লোক মারা গিয়েছিল দুর্ভিক্ষ। আমরা বলছি এটাকে 76-এর মন্বন্তর। আর এই সময় সে প্রশাসক ছিলেন কার্টিয়ার। এই কার্টিয়ার তিনি কিন্তু এই ঘটনাগুলো নানা সময়ে বর্ণনা করেছেন। এখন একটা বিষয় বলা দরকার, যে সেটি হলো যে এই যে 1/3 মানুষ মারা গেল, এবং যেখানে এটাকে আমরা 76-এর মন্বন্তর বলছি। মন্বন্তর কিভাবে হলো? মন্বন্তর হলো বলে যে মনুযোগ অন্তর, যেখানে মানুষের বিয়োগ হয় সেটাই মন্বন্তর। আমরা যেমন 43-এর মন্বন্তরের কথা জানি, দুর্ভিক্ষের কথা জানি, এই 76-এর মন্বন্তর। 76 হলো কীরকম? 1176 সাল। যদি 1176 সালের সঙ্গে 593 যোগ দেওয়া হয়, তাহলে সেটি 1769 হবে। এটি মনে রাখা দরকার। তোমরা মনে রাখবে আশা করি। এখন এই দ্বৈত শাসনের ফলে যেটা হলো, দুর্ভিক্ষটা আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করে। এর ফলাফল এবং গুরুত্ব সম্পর্কে দু একটি কথা বলবো। প্রথমত, নবাবের হাতে শাসনের দায়িত্ব থাকলেও তার ক্ষমতা ছিল না, সেটি আমরা আগে বলেছি। অন্যদিকে কোম্পানির ক্ষমতা থাকলেও দায়িত্ব ছিল না। অর্থাৎ বলা যায় যে কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব। এটি ছিল কিন্তু তার একটা প্রধান এবং অন্যতম ইয়ে। দ্বিতীয়ত বলা যায় যে এখানকার যে স্বাধীন নবাবী যে বিষয়টা ছিল দ্বৈত শাসনের ফলে, সেটি আরও বেশি ক্ষুণ্ণ হতে থাকে। তৃতীয়ত যেটা বলবো, 1768 সালে বাংলা থেকে 5.7 মিলিয়ন পাউন্ড ইংল্যান্ডে চলে যায়। এই যে শিল্প বিপ্লবের কথা আমরা বলছি, ইউরোপের বা যে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লবের কথা বলছি, এই শিল্প বিপ্লব কিন্তু এই দ্বৈত শাসন দেওয়ানি লাভের একটা অন্যতম ফল বলা যেতে পারে। কেননা এখান থেকে প্রচুর পরিমাণে বাণিজ্য করেছে যাচ্ছে তাইভাবে, স্থানীয়দের মেরে ধরে। তারপরে এবার স্থানীয় যারা তাঁতি ছিল, তাঁত ব্যবসায়ী ছিল, তাদেরকে নানাভাবে অত্যাচার করেছে। এগুলো আমরা পরবর্তীতে যখন আরও ব্যাপকভাবে পড়ব তখন দেখব। এবং আগে যে রাজস্ব গ্রহণ করত, সেই রাজস্বের পরিমাণ 4-5 গুণ বেড়ে যায়। তাহলে সেটা নিশ্চয়ই কৃষকদের উপরে অত্যাচারটা আসে। কৃষকরা তখন ফসল ফলাতে পারে না,
তারা খাদ্যাভাবে পড়ে। এবং এর ফলে আরেকটা জিনিস হয়, স্থানীয় যে ফড়িয়া শ্রেণী ছিল এবং কোম্পানির বিভিন্ন কর্মকর্তাদের কথা আমরা জানব, তারা কিন্তু এই খাদ্য মজুত করতে শুরু করে। এটি তাদেরকে বাধা দেওয়ার কেউ ছিল না। অর্থাৎ কিন্তু দ্বৈত শাসনের ফলে সমস্ত ক্ষমতা তো আসলে তাদের হাতেই, আলটিমেটলি তাদেরকে কেউ কিচ্ছু বলার ছিল না। এই মহামারী, এই দুর্ভিক্ষ কিন্তু তখন অনিবার্য হয়ে ওঠে। এটি কিন্তু বলা যেতে পারে দ্বৈত শাসনের একটি চূড়ান্ত ফল। পরবর্তীতে আমরা দেখব যে তখন ওয়ারেন হেস্টিংসকে কিন্তু এখানে আনা হয়। তিনি 1772 সালে এই দ্বৈত শাসন বিলুপ্ত করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তা না হলে আরও ভয়াবহ পরিস্থিতি। তখন তারা নানা রকমের লেখালেখি করেছে, এখানে জরিপ করে এদেরকে করার চেষ্টা করেছে যে এই দ্বৈত শাসন কীভাবে বিলোপ করা যায়। ওয়ারেন হেস্টিংস এরপরে আসলেন, আমরা দেখব সেই হেস্টিংস এসে তিনি 1772 সালে দ্বৈত শাসন করে। তাহলে আমরা সিনোপসিসে কিছু কথা বলতে পারি যে দিওয়ানি লাভ হলো কত সালে? 1765 সালে। এই দ্বৈত শাসন, তারপরে আসলে দ্বৈত শাসন কে প্রবর্তন করলেন? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন কি ছিল? এটি কিন্তু ছোট কোশ্চেন মাস্ট আসবে, 2 মার্কসের কোশ্চেন, যে দ্বৈত শাসন কি ব্যাখ্যা করো, দিওয়ানি কি ব্যাখ্যা করো, এর উপরে মাস্ট কোশ্চেন হবে। বা বলা হতে পারে দ্বৈত শাসন ফলাফলটা কি ছিল, ওটা যখন সৃজনশীল কোশ্চেন হবে ওটার সঙ্গে রিলেট করে দেওয়া হবে। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে, আমাদের এ পর্যন্তই হলো প্রথম অধ্যায়ের বিষয়। আমরা এর উপরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কি ধরনের সৃজনশীল কোশ্চেন হতে পারে, কি পরিস্থিতি। তারপর আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব, ইংরেজ ঔপনিবেশিক শাসন বা মুঘল, যেটা কোম্পানির আমল, মানে কোম্পানির আমলটা আসলে বেসিক্যালি শুরু হলো, বা সেকেন্ড পেপার নিয়ে আমরা তখন একটু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।